রোহান স্যার আসে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, সেটি হচ্ছে যে আজকে আমাদের এই লাইভ সেশনটি সন্ধ্যা 7:30 থেকে শুরু করার কথা ছিল, কিন্তু আমার ব্যক্তিগত কারণে, আসলে ব্যক্তিগত কারণ বলবো না, কারণ এটা ঢাকা শহরে যারা আমরা বসবাস করি আমাদের প্রত্যেকের এটা নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার। আসলে সেই ব্যাপারটি আসলে কি, সেটি হচ্ছে যানজট। আমাদের এই আমার মনে হয় যে এই বাংলাদেশে বিশেষ করে যারা ঢাকাতে বাস করে তাদের যদি ঢাকাতে তার 10 বছর বসবাসের সময় হয়, আমার মনে হয় যে 3 থেকে 4 বছর সে শুধু এই গাড়িতে জ্যামে আটকে থেকে পার করে দিয়েছে। তো এটি অবশ্যই আমাদের জন্য একটি ডিমেরিট পয়েন্ট। কারণ হচ্ছে উন্নত বিশ্বে যদি দেখি তাহলে কিন্তু তাদের উন্নত রাষ্ট্রগুলোতে কিন্তু যানজট একদমই নেই, এবং তাদের যে সময়ের যে হচ্ছে সদ্ব্যবহার তারা কিন্তু খুব ভালোভাবে করতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আসলে হয় না। আর এই একটি বিষয় যে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে এই যে ঢাকাতে এসে ঢাকাতে কোনো স্থায়ীভাবে বসবাস করে বা কোনো হোস্টেলে বা মেসে থেকে বা বাড়ি ভাড়া করে থেকে আপনি ক্লাসে এসে সশরীরে ক্লাস করবেন, এইটা কিন্তু এক প্রকার দুরূহ ব্যাপার। ঠিক আছে, আপনি হচ্ছে ঢাকা, হয়তো বা আপনার বাসার কাছে সেই আপনার যে ভর্তিকৃত কোচিংটি সেটি নাও থাকতে পারে। তো আপনি যদি 5 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে গিয়ে যদি আপনি কোচিং করতে যান, কমপক্ষে আপনার 2 ঘন্টা সময় হাতে নিয়ে বের হইতে হবে। শুধু তাই নয়, আরেকটি বিষয়, আপনার সাথে ক্লান্তিও যাবে। অর্থাৎ আপনি একটি ফ্রেশ সুন্দর মন নিয়ে যখন আপনি আপনি যখন হচ্ছে বাসা থেকে বের হয়েছেন, কিন্তু দেখবেন যে আপনার এই যানজটে বসে থাকতে থাকতে আপনার দেহের মধ্যে কিন্তু ক্লান্তি এবং অবসাদ ভর করেছে। আর এর এর জন্যই, এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম। আর সেই অনলাইন প্ল্যাটফর্মের এই রূপান্তরের, এই ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মের ডিজিটাল ক্লাসরুম থেকে আজকের এই লাইভ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাওহিদ হোসেন। তো আশা করি আপনারা সকলেই আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই যুক্ত হয়ে যাবেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই লাইভ সেশনটি দেখবেন। অবশ্যই শেয়ার করবেন। আপনার আশেপাশে যারা আছে চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রত্যেককেই দেখার সুযোগ করে দিবেন। সেই সঙ্গে আপনাদের মনের যাবতীয় প্রশ্ন, সেটি অবশ্যই চাকরি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজ রয়েছে রূপান্তর, সেখানে আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন। আজকের ক্লাস নিয়ে আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে, আপনারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু আমাদের এই লাইভ সেশনের যে কমেন্ট বক্স সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং একটি অনুরোধ, সেটি হচ্ছে যে আপনারা আমাদের এই লাইভ সেশনটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, কারণ ইতোমধ্যে প্রায় আমরা 15 থেকে 20 মিনিট সময় নষ্ট করে ফেলেছি। তো আমরা একটু তাড়াতাড়ি আজকে ঝটপট শেষ করে নেই, কারণ হচ্ছে মোটামুটি রাত, আসলে আস্তে আস্তে শীত পড়বে এবং রাতেরই হচ্ছে, মানে এখন রাত বড় হচ্ছে। তো অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। যেহেতু আমরা এমন একটা স্টেজে আছি যে আমরা হচ্ছে আমাদের অনেকের সংসার সামলাতে হয়, অনেকে কর্ম সামলাতে হয়, তারপরে হচ্ছে আমরা সুযোগ পাই হচ্ছে একটু পড়াশোনা করার। আর অনলাইন প্ল্যাটফর্ম এটা অবশ্যই একটি ভালো একটি মাধ্যম, কারণ আপনি নিজের ঘরে বসে একদম নিরাপদে থেকে আপনি কিন্তু ক্লাস করতে পারছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে। যাই হোক, আজকে ক্লাসে ফিরি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, তার আগে একটি বিখ্যাত উক্তি, সেই বিখ্যাত উক্তিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটি হচ্ছে যে
যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। এই উক্তিটি কে করেছেন? এটি কিন্তু একটি মানে হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে বিগত দিনগুলোতেও এসেছিল এবং ভবিষ্যতেও আসবে। এই উক্তিটি করেছিলেন হচ্ছেন অ্যাডলফ হিটলার, যিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির যে প্রধান কাণ্ডারি বা যাকে কেন্দ্র করে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। তিনি কিন্তু এই উক্তিটি করেছেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। আমাদের জীবনেও যুদ্ধ আছে, আমাদের জীবনে যুদ্ধ করে আমরা এত দূর এসেছি, এখনো যুদ্ধ করছি, ভবিষ্যতেও যুদ্ধ করব। তিনি এক অর্থে হয়তো বা বুঝিয়েছেন, সেটি হচ্ছে রণাঙ্গনের যুদ্ধ, কিন্তু রণাঙ্গনের যুদ্ধ ছাড়াও আমাদের কিন্তু আরো বিভিন্ন যুদ্ধ আছে। আমাদের সংসার সামলানোর যুদ্ধ আছে, আমাদের ভালোবাসা সামলানোর যুদ্ধ আছে, আমাদের ক্যারিয়ার সামলানোর যুদ্ধ আছে। তো আজকে আমরা সব যুদ্ধ একসাথে আমরা হচ্ছে আপনাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা বা আপনাদের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ একটি সরকারি চাকরি, সেই যুদ্ধের জন্য আমাদের আজকের যে প্রস্তুতি সেটির দিকে অগ্রসর হচ্ছি। ইতিহাসের স্মরণীয় যুদ্ধসমূহ, পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে আরো যুদ্ধ হবে। এই যুদ্ধর প্রসেসটি একটি ক্রমাগত প্রক্রিয়া, এটি চলমান থাকবে। কারণ হচ্ছে পৃথিবীতে যদি শুধু শান্তি থাকে তাহলে একটি মুদ্রার এপিঠ ওপিঠ বলে একটা কথা আছে, আমরা এক পিঠ দেখলাম কিন্তু অপর পিঠ দেখলাম না, সেটি কিন্তু হতে পারে না। মানুষ সৃষ্টি শুরু থেকেই কিন্তু হিংস্র। হয়তোবা অনেকেই যেটি করে থাকে যে সুযোগের অভাবে বা সক্ষমতার অভাবে সে শান্ত হয়, কিন্তু যখন সে সুযোগ পায় তখন সে আবার হিংস্র হয়ে ওঠে। এটি কিন্তু জগতের নিয়ম এবং মানুষের বৈশিষ্ট্য। তো আজকে আমরা সেই যুদ্ধ নিয়ে আলোচনা করব। ইতিহাসের অনেকগুলো যুদ্ধ রয়েছে, আমরা এই যুদ্ধর এই ক্লাসটিকে দুইটি পার্টে হচ্ছে আমরা বিভক্ত করতে চাচ্ছি। আজকে হচ্ছে পৃথিবীতে যতগুলো স্মরণীয় যুদ্ধ হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার আসার মতো গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা দেখব। আর আমাদের হচ্ছে এই একবিংশ শতাব্দীতে আমাদের যে একটি যুদ্ধ হয়েছে সেটি হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেটি নিয়েও আজকে অবশ্য আমরা আলোচনা করব না প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। আমরা আমাদের যে পরবর্তী আড্ডা বা সেশনটি হবে আমরা সেখানে আলোচনা করব। আজকে আলোচনা করব হচ্ছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়, এই যুদ্ধগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা এই লাইভ সেশনটি করব। শুরুতে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে এইখানে কলিঙ্গ যুদ্ধ আছে। তারপরে আমরা ক্রুসেড যুদ্ধ সম্পর্কে জানবো, আমরা তরাইনের যুদ্ধ সম্পর্কে জানবো, আমরা 100 বছর ব্যাপী যুদ্ধ সম্পর্কে জানবো, আমরা পানিপথের যুদ্ধ সম্পর্কে জানবো, আমরা পলাশির যুদ্ধ সম্পর্কে জানবো, আমরা বক্সারের যুদ্ধ সম্পর্কে জানবো, আমরা ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে জানবো, আমরা ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে জানবো এবং সর্বশেষ আমরা আমেরিকার গৃহযুদ্ধ সম্পর্কে জানবো। এই যে যতগুলো যুদ্ধের কথা বললাম, এই যুদ্ধের মধ্য থেকে কোনো না কোনো একটি থেকে কিন্তু আপনাদের যে কোনো পরীক্ষায়, সেটি বিসিএস হোক বা আপনার হচ্ছে অষ্টম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত যতগুলো পরীক্ষা আছে, প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু এই যুদ্ধ থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকবে। এবং এই ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো, তার আগে আমরা এই যুদ্ধগুলো সম্পর্কে জেনে নেব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধটি আসলে কি, আমরা সেই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে জানবো। কলিঙ্গ যুদ্ধ হচ্ছে সম্রাট অশোক, যিনি হচ্ছে মৌর্য বংশের একজন শাসক ছিলেন, এবং এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি হচ্ছে জৈন ধর্মের বিশ্বাসী ছিলেন বা জৈন ধর্মের অনুসারী ছিলেন। একটি বিষয় বলে রাখি যে এই মৌর্য বংশ
এই মৌর্য বংশে তিনটি ধর্ম অনুসরণ করত। প্রথমত হচ্ছে তারা জৈন ধর্ম অনুসরণ করত, তারা হিন্দু ধর্ম অনুসরণ করত এবং তারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করত। তাহলে এই কলিঙ্গদের মধ্যে এবং হচ্ছে মৌর্যদের মধ্যে এই যুদ্ধটি বেঁধেছিল এবং এই যুদ্ধটি হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। এখন কথা হচ্ছে খ্রিস্টপূর্ব অব্দে আর খ্রিস্টাব্দ এর মাঝে বা এর মধ্যে হচ্ছে পার্থক্য ঠিক কোথায়? খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে যীশুখ্রিস্ট জন্মের আগে, অর্থাৎ আমরা মুসলিম ধর্মের অনুসারী বা মুসলিম ধর্মের মূল্যবোধে যারা বিশ্বাসী তারা একটি বিষয় জানে যে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা যীশু খ্রিস্ট হিসেবে ডাকে, তো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে এইটি হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে। আর খ্রিস্টাব্দ অর্থ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরে, অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীদের অনুসারে সেটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পরে যে সালটি আসে সেটি হচ্ছে খ্রিস্টাব্দ। আশা করি এই বিষয়টি আপনাদের কনফিউশনটি দূর হয়ে গেছে। তো এই কলিঙ্গ যুদ্ধ মূলত হচ্ছে মৌর্য এবং কলিঙ্গদের মধ্যে সংঘটিত হয় এবং এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ছিলেন হচ্ছে জৈন ধর্মের অনুসারী। জৈন ধর্মটা আসলে কি ছিল? জৈন ধর্মটা ছিল হচ্ছে আত্মসংযম, অহিংসা, এই নীতিতে তারা হচ্ছে বিশ্বাস করত। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি জৈন ধর্ম অনুসরণ করত। তারপরে কিছু কিছু হচ্ছে এই মৌর্য বংশের শাসক ছিলেন বা তাদের যে প্রজা ছিলেন তারা হচ্ছে হিন্দু ধর্মও বিশ্বাস করতেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পর এই মৌর্য বংশের আরো বেশ কিছু শাসক আসেন। সর্বশেষ হচ্ছে সম্রাট অশোক আসেন এবং সম্রাট অশোক এসে তিনি তার ভিতর হচ্ছে ক্ষমতার যে একটা তাগিদ বা তার যে ক্ষমতা, এই ক্ষমতাকে বিস্তৃত করার জন্য তিনি হচ্ছে উঠে পড়ে লাগে। এই যে আমাদের পৃথিবীতে এই যে বর্তমানে দেখেন আমরা যারা আছি বর্তমান সময়ে, আমাদের পৃথিবীতে কিন্তু শান্তি নেই, শান্তি একদমই নেই। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু সবসময় যুদ্ধ বাঁধানোর জন্য আমরা সবসময় উন্মুখ হয়ে থাকি এবং হচ্ছে ফিলিস্তিন, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশের সাথে ভারতের এখন বর্তমানে একটু খারাপ সম্পর্ক চলছে। এইরকম পৃথিবীতে প্রায় যতগুলো স্বাধীন রাষ্ট্র আছে প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যেই কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক, যে সহমর্মিতা, সেই সহমর্মিতার কিন্তু জায়গা নেই। আমরা সবাই কিন্তু অসহিংস হয়ে উঠেছি, আমরা হিংস্র হয়ে উঠেছি। তো এই হিংস্রতা বা অসহিংস হওয়ার জন্য প্রধান যে নিয়ামক হিসেবে কাজ করে সেটি হচ্ছে ক্ষমতা। আমাদের পাওয়ার চাই, আমাদের অনেক বেশি পাওয়ার চাই এবং এই পাওয়ারের রোশানলে পড়ে কিন্তু আমাদের বিবেকবোধ এবং হচ্ছে আমাদের যে মানুষ হিসেবে আমাদের মনুষ্যত্ব সেটিকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি ক্রমাগতভাবে। তো সম্রাট অশোকের ভিতরেও একটা হচ্ছে ক্ষমতার প্রতি তার মোহ ছিল। তিনি কি করতে চেয়েছিলেন? তিনি তার সাম্রাজ্যকে আরো বিস্তার করতে চেয়েছিলেন, কিন্তু এই সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে তিনি অনেক মানুষকে হত্যা করলেন। কলিঙ্গরা এই কলিঙ্গ যুদ্ধে হচ্ছে মৌর্য বংশের কাছে, অর্থাৎ সম্রাট অশোকের কাছে কলিঙ্গরা তারা কিন্তু যুদ্ধে হেরে গিয়েছিল। এই কলিঙ্গ যুদ্ধে, কলিঙ্গ যুদ্ধ যখন শেষ হলো, কলিঙ্গরা পরাজিত হলো এবং সম্রাট অশোক যখন যুদ্ধ শেষে চারদিক একটু পরীক্ষা নিরীক্ষা বা বিচরণ করে দেখলেন যে কি অবস্থা, আমরা তো যুদ্ধে জয় লাভ করলাম, ঠিক তখন তার মধ্যে একটা অনুশোচনা বোধ কাজ করলো। সেই অনুশোচনা বোধটা কি? সেটি হচ্ছে যে এই যুদ্ধকালীন সময়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে,
অনেক মানুষ তারা কিন্তু এই যুদ্ধে মারা গিয়েছে। চারদিকে শুধু রক্ত আর রক্ত। এই রক্তের এই হোলি খেলা যে চলছিল, এটি দেখে সম্রাট অশোক তার হৃদয়ে রক্তক্ষরণ হতে শুরু করলো। সে আত্মদহনে ভুগলো এবং তিনি এই যে তার যে এত বড় একটি জয়, তার সাম্রাজ্যের বিস্তার, এটি নিয়ে তিনি তখন আর বেশি খুশি হতে পারলেন না, বরং তিনি হচ্ছে কি মনক্ষুণ্ণ হলেন এবং তিনি শান্তির বার্তা দিলেন যে আমি আর কি চাই না, আমি আর যুদ্ধ চাই না। এবং এই সম্রাট অশোক তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আপনারা একটি বিষয় হয়তো বা সবাই অবগত আছেন যে বৌদ্ধ ধর্ম তারা হচ্ছে প্রাণী হত্যাকে নিরুৎসাহিত করে, অর্থাৎ তারা প্রাণী হত্যাকে পছন্দ করে না এবং হচ্ছে তারা হচ্ছে কি মানুষকে বা যে কোনো প্রাণীকে, সৃষ্টির যে কোনো প্রাণীকে তারা হচ্ছে ফুলের আচরণ পর্যন্ত তারা হচ্ছে দেয় না। অর্থাৎ এই আদর্শে বৌদ্ধ ধর্মের যিনি প্রবক্তা ছিলেন গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু মানে হচ্ছে এই প্রাণী হত্যা যে একটি অপরাধ বা এটি একটি ঘৃণ্যতম কাজ, এই বিষয়টিকে তিনি কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন। এবং এই গৌতম বুদ্ধের এই আদর্শ বা তার এই বার্তাটি সম্রাট অশোক তার মনে লালন করলেন এবং তিনি সমস্ত সহিংসতার পথ তিনি পরিহার করলেন এবং শান্তির বার্তা দিলেন এবং তিনি সব যুদ্ধ থামিয়ে দিলেন। তো এই কলিঙ্গ যুদ্ধের এটি ছিল হচ্ছে কারণ। সেই কারণটি কি, সম্রাট অশোক চেয়েছিলেন তার সাম্রাজ্য বিস্তার করবে, তার ক্ষমতা আরো বাড়বে, কিন্তু যুদ্ধের ভয়াবহতা এবং হচ্ছে হতাহতের যে মানে হচ্ছে হতাহতের সংখ্যা বা রক্তের যে একটি মানে নহর ছুটে গিয়েছিল, সেটি দেখে তিনি যুদ্ধ কি করলেন, যুদ্ধ পরিহার করলেন। যদিও তিনি যুদ্ধে জয়লাভ করেছিল, কলিঙ্গরা হেরেছিল, তবে তিনি যুদ্ধ পরবর্তী সময় তিনি আর কোনো যুদ্ধে জড়াননি এবং তিনি শান্তির বার্তা দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এই হচ্ছে আমাদের আজকের এই বিশ্বের গুরুত্বপূর্ণ বা ইতিহাসে স্মরণীয় যুদ্ধ সমূহের প্রথম যে যুদ্ধ, সেটি হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। সেই বিষয়ে আমরা প্রাথমিকভাবে জানলাম। এবার আপনারা পরবর্তী যুদ্ধে আমরা চলে যাব। পরবর্তী যুদ্ধ, এই যুদ্ধটি সম্পর্কে আশা করি আপনারা সকলেই অবগত আছেন। সেটি হচ্ছে ক্রুসেড যুদ্ধ। ক্রুসেড যুদ্ধ, এই ক্রুসেড যুদ্ধকে আমরা বলছি হচ্ছে ধর্মযুদ্ধ। এই ক্রুসেড যুদ্ধকে আমরা বলছি ধর্মযুদ্ধ, ঠিক আছে? এই ক্রুসেড যুদ্ধকে আমরা বলছি ধর্মযুদ্ধ। ক্রুসেড যুদ্ধ কিন্তু আমাদের কি এখনো কিন্তু বিরাজমান। ক্রুসেড যুদ্ধ কিন্তু আমাদের মাঝে এখনো বিরাজমান। আমরা প্রতিনিয়ত এই যুদ্ধে জড়াচ্ছি। এই যে বর্তমানে হচ্ছে আপনার হচ্ছে এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে একটি মানে হচ্ছে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব বা তাদের যে একটি মানে হচ্ছে স্বৈরাচারী একটি মনোভাব এবং ফিলিস্তিনি জনগণের উপর তারা যে নির্মম ইতিহাসের ভয়াবহতম একটি হত্যাযজ্ঞ চালাচ্ছে, মানবতা বিরোধী অপরাধ করছে, তারা গণহত্যা করছে, এই ক্রুসেড যুদ্ধ কিন্তু এখনো চলমান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1095 থেকে 1271 সাল পর্যন্ত ক্রুসেড যুদ্ধ হয়েছিল, কিন্তু আমাদের ধর্মযুদ্ধ কিন্তু এখনো চলমান আছে। এবং তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফিলিস্তিন ইসরায়েলের যে দ্বন্দ্ব বা সংকট, সেই বিষয়টি। ক্রুসেড যুদ্ধ মূলত ছিল হচ্ছে ধর্মযুদ্ধ। সেখানে হচ্ছে আপনার খ্রিস্টান যারা ছিল এবং ইহুদি যারা ছিল, তারা হচ্ছে আমাদের যে পবিত্র যে একটি ভূমি আছে মুসলমানদের কাছে, সেটি হচ্ছে জেরুজালেম। সেই জেরুজালেম তারা কিন্তু দখল করতে চেয়েছিল। ঠিক তখনই হচ্ছে এই যুদ্ধ কি হয়, মুসলিম ধর্মের বিপরীতে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে, বিশেষ করে খ্রিস্টানদের সাথে এবং ইহুদিদের সাথে, তাদের সাথে কিন্তু আমাদের একটি যুদ্ধ বেঁধে যায়। এবং এই যুদ্ধে কিন্তু অনেক শত শত হাজার হাজার মানুষ কিন্তু নিহত হয়েছিল এবং এই যুদ্ধের ভয়াবহতা ছিল হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর রকমের।
এবং এই ক্রুসেড যুদ্ধে যিনি হচ্ছে মুসলিম সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন গাজী সালাউদ্দিন। তিনি হচ্ছে মুসলমানদের পক্ষে তিনি যুদ্ধ করেছিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে যিনি ছিলেন অর্থাৎ প্রথম সেনাপতি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বী থেকে তিনি হচ্ছে গডফ্রে। গডফ্রে হচ্ছে তিনি এতটাই হচ্ছে কি বলবো হিংস্র ছিল, সেটি হচ্ছে আসলে পরিমাপ করার কোনো মানদণ্ড নেই, এতটাই তিনি হিংস্র ছিলেন। এবং এই ক্রুসেড যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 300 বছর। 11 থেকে 13 শতাব্দী পর্যন্ত এই ক্রুসেড যুদ্ধ কি হয়েছিল, এই ক্রুসেড যুদ্ধ কিন্তু হয়েছিল। এবং বর্তমানেও কিন্তু এই ধর্মযুদ্ধের যে বিষয়টি সেটি কিন্তু আমাদের মাঝে এখনো কিন্তু লেগে আছে। আমরা মুসলিমদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে ইউরোপের এবং পশ্চিমা বিভিন্ন রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের সংঘর্ষ বেঁধে আছে। সেই সঙ্গে আমরা হচ্ছে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি বা হচ্ছে আমাদের ভিতর একটি কথা প্রচলিত আছে যে গাজওয়াতুল হিন্দ বলে একটা কথা আছে, যে এটির কিন্তু সম্ভাবনা আছে। তার মানে এই ক্রুসেড যুদ্ধ গাজওয়াতুল হিন্দ হবে হচ্ছে মূলত ধর্মযুদ্ধ। মুসলমানদের সাথে মুসলমান বিরোধী যে শক্তি আছে তাদের হচ্ছে একটি যুদ্ধ হবে এবং এই যুদ্ধে হচ্ছে এই ক্রুসেড যুদ্ধ বা ধর্মযুদ্ধ নামেই আবার কিন্তু পরিচিতি পাবে। আমরা ক্রুসেড যুদ্ধ সম্পর্কে জানলাম, একদম খুবই প্রাথমিক বিষয়গুলো জানলাম। এখন আমরা জানবো হচ্ছে তরাইনের যুদ্ধ সম্পর্কে। তরাইনের যুদ্ধটি হয় মূলত হচ্ছে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। এইখানে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি তাদের উভয়েরই হচ্ছে ক্ষমতার প্রতি অনেক ছিল, মানে আকাঙ্ক্ষা ছিল। তারা ক্ষমতাকে মানে আঁকড়ে ধরতে চেয়েছিল। তারা হচ্ছে তাদের সাম্রাজ্যের যে বিস্তার সেটি কিন্তু তারা করতে চেয়েছিল। এবং মোহাম্মদ ঘুরি তিনি হচ্ছে পৃথ্বীরাজকে পরাজিত করতে চেয়েছিলেন। পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি এই ভারতবর্ষে মুসলিম ধর্মের কি করতে চেয়েছিলেন, সূচনা করতে চেয়েছিলেন। এবং তিনি হচ্ছে ভারতবর্ষে কি মুসলিমদের অধিপতি হতে চেয়েছিলেন এবং ইসলাম ধর্মকে এবং মুসলমানদেরকে সুরক্ষার জন্য তিনি কিন্তু এই পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধটি পরিচালনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই প্রথম যে তরাইনের যুদ্ধ ছিল 1191 সালে বা খ্রিস্টাব্দে, তখন হচ্ছে মোহাম্মদ ঘুরি তিনি হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ করে কি হয়, পৃথ্বীরাজ চৌহানের সাথে যুদ্ধ করে পরাজিত হয়। এবং এই তরাইনের প্রথম যুদ্ধে হচ্ছে জয়লাভ করে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি তিনি যখন মোহাম্মদ ঘুরি বা ঘুরি মানে হচ্ছে অনেকে অনেকভাবে ইতিহাস বেত্তা যারা আছেন অনেকভাবেই তারা হচ্ছে বলে থাকেন। তো এই মোহাম্মদ ঘুরি তিনি যখন এই পৃথ্বীরাজের সাথে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন, তারপরে কি করেন, তারপরে হচ্ছে আবার দ্বিতীয় যুদ্ধ শুরু হয়। পৃথ্বীরাজের সাথে আবার কি হয়, দ্বিতীয় যুদ্ধ শুরু হয় এবং এই দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। এই দ্বিতীয় যুদ্ধের কারণ কি ছিল, এই দ্বিতীয় যুদ্ধের কারণ ছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরি প্রথম যুদ্ধে, প্রথম তরাইনের যুদ্ধে পরাজিত লাভ করেছিল, অর্থাৎ পরাজিত হয়েছিল, যুদ্ধে জয় লাভ করতে পারেনি। এই যুদ্ধে জয় লাভ না পারা এবং হচ্ছে তিনি তার যে আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন নিয়ে এসেছিল ভারতবর্ষে যে মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু প্রথম তরাইনের যুদ্ধে যেহেতু তিনি জয়লাভ করতে পারেনি, তার জন্য সে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় এবং সেখানে জয়লাভ করে এবং আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার মাধ্যমে ভারতবর্ষে তিনি মুসলিম শাসনের কি করেন, সাম্রাজ্য বিস্তার করেন এবং শাসন শুরু করেন। এই পৃথ্বীরাজ ছিলেন হচ্ছে দিল্লি ও আজমিরের রাজা। তাহলে পৃথ্বীরাজ চৌহান ছিলেন কে, দিল্লি ও আজমিরের রাজা। তাহলে মোহাম্মদ ঘুরি দিল্লি ও আজমিরকে কি করতে চেয়েছিলেন, তার শাসনতন্ত্রের অধীনে আনতে চেয়েছিলেন এবং এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে তিনি সেই শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।
এখন দেখেন এই তরাইন হচ্ছে এই জায়গাটা ঠিক কোথায়? এই জায়গাটি হচ্ছে ধানেশ্বরের সন্নিকটে তরাইন নামক স্থান। এটি হচ্ছে ভারতের একটি স্থান, সেটি হচ্ছে ধানেশ্বরের সন্নিকটে তরাইন নামক স্থানে এই যুদ্ধটি হয়েছিল। এই কারণে এই যুদ্ধের নাম দেওয়া হয় হচ্ছে তরাইনের যুদ্ধ। এই তরাইনের যুদ্ধের নামটি কিভাবে এসেছে, এটি হচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে যে ধানেশ্বরের সন্নিকটে মানে ধানেশ্বরের খুব কাছে একটি জায়গার নাম ছিল, সেই জায়গাটি হচ্ছে তরাইন, এবং সেই তরাইন নামক স্থানে যুদ্ধটি পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে সংগঠিত হয়। এই কারণে এই যুদ্ধের নাম হয় তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ সম্পর্কে এটি একদম প্রাথমিক আলোচনা, আরো ডিপলি আলোচনা হচ্ছে আমরা আমাদের পরবর্তী দিনগুলোতে করব, এবং আমাদের যে একটি সিগনেচার ব্যাচ আছে সেখানে কিন্তু সেই আলোচনা চলমান আছে, এবং বিভিন্ন বিষয়ে হচ্ছে আমরা তাদেরকে কি করছি, তাদেরকে হচ্ছে ডিপলি একটি সুস্পষ্ট তথ্য প্রদানের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা সেভাবেই তৈরি করছি। সেই সাথে আমাদের লাইভ সেশনগুলোতেও যে তথ্যগুলো দেওয়া হচ্ছে, যদিও এগুলো খুবই প্রাথমিক তথ্য, তবে এই প্রাথমিক তথ্য থেকেই কিন্তু প্রশ্ন আসে। কারণ আমাদের মানব মনে একটি হচ্ছে আমাদের মানব মনে একটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে যে আমরা সব সময় জটিল জটিল জিনিস আমরা হচ্ছে পড়ি বা জটিল জটিল জিনিস নিয়ে চিন্তা করি। কিন্তু যারা হচ্ছে পরীক্ষা নেয় তাদের কিন্তু একটি বিষয় খুব ভালোভাবে তাদের জানা আছে যে জটিল বিষয়গুলো যেহেতু সবাই রপ্ত করে, এই জটিল পড়তে গিয়ে সহজগুলো অনেক সময় স্কিপ করে যায়, এবং এই সহজ দিয়ে আপনাকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন করে এবং গোলক ধাঁধার মাঝে আপনাদেরকে হচ্ছে কি করে ফেলিয়ে দেয়। যার কারণেই কিন্তু আমাদের এই সহজ বিষয়গুলো রপ্ত করতে হবে, তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবো। তো তরাইনের যুদ্ধ সম্পর্কে আমরা যে বিষয়গুলো জানলাম, আপনারা আরো হচ্ছে আমাদের শীট যেটি আছে ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করে থাকি আমাদের সিগনেচার ব্যাচের স্টুডেন্টদেরকে, তো সেখানে ডিটেলসে আলোচনা আছে, এবং এটা হচ্ছে একদম মানে হচ্ছে খুবই প্রাথমিক একটি আলোচনা। এবার আমরা তরাইনের যুদ্ধ শেষ করলাম, এবার আমরা হচ্ছে শত বছর ব্যাপী যুদ্ধ আমরা হচ্ছে দেখব। শত বছর ব্যাপী যুদ্ধ, এই শত বছর ব্যাপী যুদ্ধটা আসলে কি? এই শত বছর ব্যাপী এই কথাটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আন্দাজ করতে পারছেন বা অনুমান করতে পাচ্ছেন যে যুদ্ধটি হচ্ছে 100 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল, ঠিক আছে, বা তারও আরো কিছু বেশি বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। এই কারণে এই যুদ্ধটির নাম দিয়েছে কি? এই যুদ্ধটির নাম দিয়েছে হচ্ছে শত বছর ব্যাপী যুদ্ধ। শত বছর ব্যাপী যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে 1338 থেকে 1453 সাল পর্যন্ত। তাহলে শত বছর ব্যাপী যুদ্ধ সংগঠিত হয় হচ্ছে 1338 থেকে 1453 সাল পর্যন্ত। এই শত বছর ব্যাপী যুদ্ধটি হয়েছিল মূলত হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে। যদিও তাদের হচ্ছে বর্তমানে খুবই ভালো সম্পর্ক, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স এবং ইংল্যান্ড তারা কিন্তু মিত্র শক্তিতে ছিল। কিন্তু আমরা এই শত বছর ব্যাপী যুদ্ধ দেখছি 1338 থেকে 1453, আর আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল 1939 থেকে 1944। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও অনেক আগে এই ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে একটি যুদ্ধ হয়, যেটি শত বছর ব্যাপী যুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধটি কেন হয় বা এই যুদ্ধটি কেন বাধে? উত্তর একটি, সেটি হচ্ছে ক্ষমতা। আমরা প্রত্যেকটা মানুষ এভরি হিউম্যান বিং আমাদের ভিতর কিন্তু একটি হচ্ছে আমাদের ইগো স্যাটিসফ্যাকশন। আমরা সব সময় আমাদের ভিতরে যে দাম্ভিকতা বা আমাদের ভিতরে যে একটা হচ্ছে ইগোর যে একটা বিষয়টি আছে, আমরা সব সময় সেইটিকে আমরা সেই ইগোর কথা শুনি, আমাদের দাম্ভিকতার কথা কিন্তু আমরা সব সময় শুনি, এবং আমাদের এই দাম্ভিকতাকে আমরা হচ্ছে শান্ত করার জন্য আমরা অনেক অশান্ত কাজ করি।
এই দাম্ভিকতাকে শান্ত করার জন্য এই অনেক অশান্ত কাজ করার ফলে কিন্তু পৃথিবীতে এত এত যুদ্ধ আর এত অশান্তিতে আমরা সব সময় কি করছি, নিমজ্জমান আছি। ঠিক আছে, তো দেখেন এই শত বছর ব্যাপী যুদ্ধের যে কারণ ছিল সেটি ছিল ক্ষমতা। সেটি কি ছিল, যে ইংল্যান্ডের হচ্ছে রাজা তৃতীয় এডওয়ার্ড, ইংল্যান্ডের রাজা। আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডের হচ্ছে আপনার হচ্ছে একটি হচ্ছে অলংকারিক রাজতন্ত্রের যে বিষয়টি আছে, আমরা এই বিষয়টি আমরা জানবো আর কি। হ্যাঁ, যে নিরঙ্কুশ রাজতন্ত্র আমরা যখন হচ্ছে বিশ্বের বিভিন্ন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হচ্ছে সরকার কাঠামো বা রাষ্ট্র কাঠামো বা শাসন কাঠামো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরা এই নিরঙ্কুশ রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানব। তো এই রাজা তৃতীয় এডওয়ার্ড ছিলেন, তিনি হচ্ছেন ফ্রান্সের রাজার সিংহাসন ছিল, সেই সিংহাসনটি তিনি দাবি করেছিলেন যে সিংহাসনটি আমার, এটি আমার হবে। তখন ফ্রান্সের যিনি ছিলেন তিনি হচ্ছে তার এই দাবিটি তিনি হচ্ছে নাকচ করে দেন, এবং এই ফ্রান্সের রাজার এই সিংহাসনটি নেওয়ার মাধ্যমে কিন্তু মূলত ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড তিনি যেটি করতে চেয়েছিলেন, তিনি হচ্ছে মূলত হচ্ছে সিংহাসনটি কিন্তু আসলে বিষয় না, মূলত বিষয় হচ্ছে যে এই সিংহাসনটি কেড়ে নেওয়ার মাধ্যমে তিনি যে একটি সম্মান পাবে এবং তার যে ক্ষমতার যে বিস্তার এবং তার যে তিনি যে প্রভাব বা প্রতাপশালী, এই বিষয়টিকে তিনি হচ্ছে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং কি চেয়েছিলেন? ফ্রান্সের উপর আধিপত্য বিস্তার করতে। এই কারণে তিনি এই তৃতীয় এডওয়ার্ড তিনি ফ্রান্সের যিনি রাজা ছিলেন তার সিংহাসনটি কেড়ে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই হচ্ছে তৃতীয় এডওয়ার্ডের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল এবং এই শত বছর ব্যাপী যে যুদ্ধটি ছিল, সেই যুদ্ধে কিন্তু ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ডের যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ এই শত বছর ব্যাপী যুদ্ধে ইংল্যান্ড ফ্রান্সের কাছে কি যায়? হেরে যায়। এবং এই ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড তিনি হচ্ছে ফ্রান্সের সিংহাসন দাবি করলে এই যুদ্ধ মূলত হয়। এবং ফ্রান্সের যিনি সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন জোয়ান অফ আর্ক, তিনি হচ্ছে ফ্রান্সের সেনাপতি ছিলেন। এবং ইংল্যান্ডের পক্ষ থেকে রাজা তৃতীয় এডওয়ার্ড তিনি হচ্ছে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন, অর্থাৎ রাজা নিজেই কি এই যুদ্ধটি করেছিলেন। তাহলে শত বছর ব্যাপী যুদ্ধ সম্পর্কে খুবই প্রাথমিক একটি ধারণা আমরা আশা করি আপনাদের দিতে পেরেছি। এইবার আসবো আমরা হচ্ছে পানিপথের যুদ্ধে। এইবার আমরা কোথায় আসব? আমরা হচ্ছে পানিপথের যুদ্ধে হচ্ছে আমরা আসব। পানিপথ, আসলে এই যুদ্ধটা পানিপথের যুদ্ধ কেন হলো? খুবই হচ্ছে সহজ বিষয়, আপনারা অনুমান করতে পাচ্ছেন যে যুদ্ধে কিন্তু ভৌগোলিক যে একটা অবস্থান এটি কিন্তু খুবই বড় নিয়ামক হিসেবে কাজ করে। ভৌগোলিক অবস্থান অনেক সময় যুদ্ধের অনুকূল বা প্রতিকূল হতে পারে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বা তার অক্ষ শক্তিদের যে পরাজয়ের কারণ ছিল সেটি কিন্তু ছিল এই ভৌগোলিক অবস্থানের কারণেই। জার্মান সোলজার যারা ছিলেন তারা হচ্ছে এই যে হচ্ছে আপনার ইংল্যান্ডে বা ফ্রান্স বা আমেরিকার সাথে যুদ্ধ করতে গিয়ে, ঠিক আছে, তারা হচ্ছে কি হচ্ছে তখন ওই ইংল্যান্ড বা ফ্রান্স এই সমস্ত রাষ্ট্রে তখন হচ্ছে প্রচন্ড শীত, ঠিক আছে। সেই শীতে হচ্ছে জার্মান সৈন্যরা কি হয়, কাবু হয়ে তারা হচ্ছে বিভিন্ন রোগে ভোগে, স্কারভিতে ভোগে, এই ধরনের বিভিন্ন রোগে ভোগার কারণে, মূলত ঠান্ডার কারণে কিন্তু
জার্মান সৈন্যরা পরাজিত হয়। তাছাড়া কিন্তু যুদ্ধের যে চালিকা শক্তি সেটি কিন্তু অক্ষয় শক্তির হাতেই ছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা একটি বিষয় কিন্তু দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আবহাওয়া একটি বড় নিয়ামক হিসেবে কাজ করেছিল। তো পানিপথের যুদ্ধটা হয়েছিল মূলত হচ্ছে এই মানে হচ্ছে পানিপথে আর কি, অর্থাৎ এটি একটি নৌ যুদ্ধ ছিল বা হচ্ছে স্থল জলে একটি যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধটি হয় হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে। এবং এই পানিপথের এই যুদ্ধটি হয় হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে। হরিয়ানা রাজ্যের যে হচ্ছে নদী ছিল, ঠিক সেখানে হচ্ছে এই যুদ্ধটি কি হয়, সংগঠিত হয়। পানিপথের দেখেন প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1526 সালে। 1526 সালে সেটি হচ্ছে সম্রাট বাবর ও ইব্রাহিম লোদির মাধ্যমে। বাবর ছিলেন হচ্ছে মুঘল সাম্রাজ্যের একজন শাসক, ইব্রাহিম লোদি ছিলেন সুলতানি মানে সাম্রাজ্য বা সুলতানি শাসকদের একজন শাসক। সম্রাট বাবর তিনি হচ্ছে চেয়েছিলেন এই ভারতবর্ষে মুঘলদের আধিপত্য বিস্তার করার জন্য এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য বা মুঘল শাসনতন্ত্র কায়েম করার জন্য। আর এরই পরিপ্রেক্ষিতে তিনি সুলতানি শাসক ছিলেন ইব্রাহিম লোদি, তার সাথে যুদ্ধ করে ইব্রাহিম লোদিকে কি করে, পরাজিত করে। কে পরাজিত করে? সম্রাট বাবর। এবং সম্রাট বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট। সম্রাট বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বা প্রথম শাসক। এবার আমি হচ্ছে আপনার একটু খাতা কলম নেবেন, আমি হচ্ছে আপনাদের একটি ছন্দ লিখে দেব যে মুঘল সম্রাট বা মুঘল শাসক কারা কারা ছিলেন। ছন্দটি হচ্ছে এরকম যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। তাহলে ছন্দটি কি? বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। আপনাদের জ্বর হয় যে বিগত 4-5 মাস না মানে 2-3 মাস ধরে কিন্তু একটি ভাইরাল ফ্লু যেটাকে বলে বা ভাইরাল জ্বর, সেটি কিন্তু সবারই হচ্ছে, কেউ কিন্তু বাদ যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা সেই জ্বরে কি হয়, জ্বর আসলে আমরা ওষুধ খাই। তো দেখেন বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এই বাবার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বাবর, হলোতে হচ্ছে হুমায়ুন, হলোতে হচ্ছে হুমায়ুন, আবারে আকবর, জ্বরে জাহাঙ্গীর, সারিলতে শাহজাহান। সম্রাট শাহজাহান সবাই চেনেন তাই না? ভালোবাসার নিদর্শন সেই দিল্লির কি আগ্রার তাজমহল মমতাজকে দিয়েছিলেন, তাই তো? যাই হোক, তারপরে ঔষধে হচ্ছে আওরঙ্গজেব। তাহলে দেখেন মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন বাবর এবং সর্বশেষ সম্রাট বা শাসক ছিলেন কি আওরঙ্গজেব। তাহলে কি বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বাবার এই বাবার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বাবর, হলোতে হুমায়ুন, আবারতে আকবর, জ্বরতে জাহাঙ্গীর, সারিলতে শাহজাহান, ঔষধতে কি আওরঙ্গজেব। তাহলে দেখেন এই পানিপথের যুদ্ধে প্রথম যে যুদ্ধটি হয় সেই যুদ্ধে হচ্ছে সুলতানি শাসক ইব্রাহিম লোদিকে সম্রাট আকবর পরাজিত করে এবং মুঘলদের রাজ্যের কি হয়, বিস্তার হয়। এবং তারপরে যেটি হয় যে প্রথম যুদ্ধে
অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর তিনি আর একজন মুসলিম শাসক ইব্রাহিম লোদি তার সাথে যুদ্ধ করে। তার সাথে যুদ্ধ করে কি হয়, তার সাথে যুদ্ধ করে হচ্ছে তিনি জয় লাভ করে এবং মুঘল সাম্রাজ্যের কি হয়, মুঘল সাম্রাজ্যের হচ্ছে বিস্তার ঘটে বা মুঘল সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয়। তারপরে মুঘল সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এবং তাদের শাসন বিস্তার হওয়ার পর তারপরে হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 সালে। সেই যুদ্ধ হয় হচ্ছে মুঘল ভার্সেস হিন্দুদের সাথে, দুঃখিত, মুঘলদের সাথে এবং হিন্দুদের সাথে হচ্ছে কি হয়, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধে হিমু হচ্ছে হিন্দুদের হয়ে প্রতিনিধিত্ব করে, আর আকবরের সেনাপতি বৈরাম খান তিনি হচ্ছে মুঘল বংশের বা মুঘল সাম্রাজ্যের বা মুঘল শাসকদের হয়ে প্রতিনিধিত্ব করে। এবং সেই যুদ্ধে হচ্ছে হিমু পরাজিত হয়। ভারতে হিন্দু রাজত্ব স্থাপনের যে আশা ছিল সেই আশা কি হয়ে যায়, নিরাশায় বা ধোঁয়াশায় বা দুরাশায় পরিণত হয়ে যায়। অর্থাৎ হিমু পরাজিত হয়, হিমু পরাজিত হওয়ার মাধ্যমে ভারতে হিন্দু রাজত্ব স্থাপনের আশা নির্মূল হয়। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধেও কি হয়, পানিপথের দ্বিতীয় যুদ্ধেও সম্রাট আকবর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের কি হয়, জয় হয়, তারা জয়ী হয় সেই যুদ্ধে। তারপরে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় হচ্ছে 1761 সালে। 1761 সালে সেই যুদ্ধ হয় হচ্ছে আহমদ শাহ আবদালি, তিনি হচ্ছে আফগানিস্তানের শিরনি বংশের হচ্ছে তিনি একজন শাসক ছিলেন এবং মারাঠাদের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে আহমদ শাহ আবদালি কি করেন, জয় লাভ করেন। এবং পানিপথের এই তৃতীয় যুদ্ধ যে হয় সেই যুদ্ধ নিয়ে একটি হচ্ছে কি হয়, এই যুদ্ধের পটভূমি নিয়ে একটি মহাকাব্য রচনা হয়। সেটি হচ্ছে আপনার সেই মহাকাব্য রচনা করেন হচ্ছে কাইকোবাদ। তাহলে যদি প্রশ্ন আসে যে পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমি নিয়ে যে একটি মহাকাব্য হয় সেই কাব্যের রচয়িতাকে, সেই কাব্যের রচয়িতা হচ্ছে কাইকোবাদ। কাইকোবাদ হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমি নিয়ে তিনি একটি মহাকাব্য কি করেন, রচনা করেন। ঠিক আছে। তারপরে দেখেন পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমির উপর নির্মিত একটি নাটক হয়। সেই নাটকের নাম ছিল কি, রক্তাক্ত প্রান্তর। সেই নাটকের নাম ছিল কি, রক্তাক্ত প্রান্তর। তাহলে আমরা পানিপথের যে যুদ্ধ সেই সম্পর্কে খুবই একদম সহজ এবং হচ্ছে প্রাথমিক কিছু বিষয় আমরা দেখলাম। এবার আসি আমাদের পরবর্তী যুদ্ধ। এই যুদ্ধটা সম্পর্কে আমি বিশ্বাস করতে চাই বা আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন, সেটি হচ্ছে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ কে না জানে, সবাই জানে। কারণ আমাদের বিশেষ করে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি, সেটি হচ্ছে ধরেন নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যন্ত আমাদের সমাজ বই ছিল, হ্যাঁ, বর্তমানে বাংলাদেশেও বিশ্ব পরিচয় বই নামে যেটি পরিচিত। সেই বইয়ে যে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস যখন পড়ানো হয়, বা হচ্ছে ভারতীয় উপমহাদেশের উত্থান বা এই যে এই জাতীয় মানে হচ্ছে আপনার টপিকে যখন শিরোনামে যখন পড়ানো হয়, সেখানে কিন্তু শুরুই হয় এই পলাশীর যুদ্ধ দিয়ে। ঠিক আছে। অর্থাৎ ভারত পাকিস্তান রাষ্ট্রের জন্ম কিভাবে হলো, সেখানে কিন্তু এই জন্মের কথা বলতে গিয়ে সেখানে কিন্তু আমাদের কি পলাশী যুদ্ধ কিন্তু এসে যায়। এই পলাশী যুদ্ধটা আসলে কি আপনারা সবাই জানেন যে ব্রিটিশরা তারা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে আসে। সেটা হচ্ছে আপনার 1600 সালে এবং 1610 সালে তারা হচ্ছে সুরাটে একটি বাণিজ্য কুঠি স্থাপন করে এবং তাদের একটি উদ্দেশ্য ছিল তারা হচ্ছে এই উপমহাদেশে বাণিজ্য করবে। কিন্তু মানে সৃষ্টিকর্তার এটা একটা অপার কি বলবো মহিমা, বা তার হচ্ছে মানে ঠিক আসলে কি ভাষায় বলা যায়, মানে তিনি এই ভারতীয় উপমহাদেশকে এতটাই দিয়েছেন, তার দুহাত ভরে দিয়েছেন, যার জন্য এই দেশে হচ্ছে একটি মানে ফলের বীজ যদি ফেলা হয় সেখান থেকে আর একটা ফল গাছ জন্মগ্রহণ করে। অর্থাৎ এই উপমহাদেশের মাটি বা ভূমি এতটাই উর্বর
বা হচ্ছে এখানকার আবহাওয়া এতটাই কৃষিকাজের উপযোগী বা যে কোনো কিছু সবকিছু কিন্তু খুব ভালোভাবে কিন্তু আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে আমাদের এই ভারতীয় উপমহাদেশের আবহাওয়াটি। তো এই যে তারা 1610 সালে আসলো শুধুমাত্র বাণিজ্য করার কারণে, কিন্তু দেখা গেল কি তারা শুধুমাত্র বাণিজ্যের মধ্যে আর কি নাই, বাণিজ্যের মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নাই। তারা কি করলো, তারা হচ্ছে এই দেশের কি করতে চাইলো, তারা এই দেশের হচ্ছে শাসনভার গ্রহণ করতে চাইলো। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশকে ব্রিটিশরা কি করবে, শাসন করবে। ঠিক এই 1610 সাল থেকে তাদের হচ্ছে এই যে এই ভারতীয় উপমহাদেশ দখল করার যে চক্রান্ত সেটি চলতে থাকলো, এবং একটা সময়ে গিয়ে কি হলো, এই 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এই নবাব সিরাজউদ্দৌলাকে রবার্ট ক্লাইভ, অর্থাৎ ব্রিটিশদের যে সেনাপতি ছিলেন আর রবার্ট ক্লাইভ, তিনি হচ্ছে এই পলাশীর যুদ্ধে হচ্ছে কি করলেন, পরাজিত করলেন। এবং এই পরাজয়ের মূল কারণ ছিল, দেখেন নবাবের কিন্তু হাজার হাজার সেনাপতি, হাজার হাজার সৈন্য, ঠিক আছে। এবং আপনারা সবাই জানেন যে মীর জাফর একটি নাম খুব প্রচলিত। আমাদের মধ্যে যদি কারোর সাথে কোনো ঝগড়া বাঁধে বা হচ্ছে একজনের কথা যদি আর একজনকে নিয়ে আমরা কানাকানি করি, তখন বলে যে মীর জাফরের মতো আচরণ করো কেন, ঠিক আছে, আমরা বলি না। তো দেখেন এই মীর জাফর ছিলেন হচ্ছে এই পলাশী যুদ্ধের খলনায়ক, ঠিক আছে। কারণ নবাবের ব্রিটিশরা তারা তো হচ্ছে একটি ভিন্ন একটি মানে হচ্ছে মহাদেশ থেকে এসেছে, তাদের সাথে আমাদের এই ভারতীয় উপমহাদেশ অনেক দূরত্ব, এবং যুদ্ধের জন্য যে সমরাস্ত্র দরকার সেটিও কিন্তু কি ছিল, ব্রিটিশদের কাছে খুব বেশি ছিল না। কারণ আমি আগেই কিন্তু বলেছি যে এই পানিপথের যুদ্ধের সময় বলেছি যে ভৌগোলিক অবস্থান বা আবহাওয়া কিন্তু যুদ্ধের উপর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, ঠিক আছে। তো দেখেন যে এই যে সিরাজউদ্দৌলা, তার এত এত সৈন্য এবং তার হচ্ছে এত এত হচ্ছে আপনার সমরাস্ত্র, এতগুলো থাকা সত্ত্বেও রবার্ট ক্লাইভের মাত্র 3500 থেকে 4000 সৈন্য ছিল এবং খুব অল্প সংখ্যকই অস্ত্র ছিল। তারপরেও এই যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজয় লাভ করেন বা পরাজয় বরণ করেন, পরাজয় লাভ না মানে হচ্ছে পরাজয় বরণ করেন। তার কারণ হচ্ছে এই মীর জাফর কি করে, এই মীর জাফর হচ্ছে নবাবের সাথে কি করে, বেঈমানি করে বা বিশ্বাসঘাতকতা করে। কারণ নবাবের সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে এই মীর জাফর। যে যুদ্ধ হচ্ছে আপনি জড়াচ্ছেন এবং যে যুদ্ধের প্রধান সেনাপতি যদি আপনার ঘরের খবর, আপনার যুদ্ধের যে প্রতিপক্ষ তাকে যদি দিয়ে দেয়, তাহলে সেই যুদ্ধে নিশ্চিতভাবে আপনি হেরে যাবেন। এটা খুবই সিম্পল ইকুয়েশন। তো এই মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। যেহেতু মীর জাফর সেনাবাহিনী প্রধান ছিলেন বা প্রধান সেনাপতি ছিলেন, তার কমান্ডের কারণে নবাবের যত হচ্ছে সৈন্য ছিল তারা কেউ নবাবের পক্ষে যুদ্ধে ঢাল তলোয়ার ধরেনি, এবং নবাব প্রাণপণ চেষ্টা করেও এই যুদ্ধে জয়লাভ হতে পারেনি, এবং অবশ্যম্ভাবীভাবে তিনি হচ্ছে কি হয়, তিনি হচ্ছে পরাজিত হয়। এখন দেখেন এই পলাশী যুদ্ধ হয় হচ্ছে 1757 সালে 23শে জুন, বারটি ছিল হচ্ছে বৃহস্পতিবার। আপনারা এই বারটি একটু ভালোভাবে জেনে নেবেন, কারণ এই জাতীয় প্রশ্ন অনেক আসে, বিশেষ করে ভাইভাতে কি এই জাতীয় প্রশ্ন আসে। ইংরেজি সাল থাকলে ওই দিনের হচ্ছে বাংলা তারিখটা কত ছিল বা বারটা কি ছিল বা হিজরি কত ছিল, এই জাতীয় প্রশ্ন কিন্তু এসে থাকে। তো দেখেন নবাবের পক্ষ থেকে যেমন মীর জাফর তিনি হচ্ছে মানে করেছিলেন, বেঈমানি করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন, ঠিক ব্রিটিশদের ভেতর থেকেও এই সিনফ্রে তিনি হচ্ছে যুদ্ধের নবাবকে কি করেছিলেন, সহযোগিতা বা সহায়তা করার চেষ্টা করেছিলেন। কিন্তু
কি হন নাই, সফল হন নাই। এবং এই সিনফের বিশ্বাসঘাতকতা যখন ব্রিটিশদের কাছে মানে প্রকাশিত হয়, তখন তাকেও কি করা হয়, হত্যা করা হয়। ঠিক আছে। 23শে জুন বৃহস্পতিবার 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলা এই পলাশীর যুদ্ধে পরাজিত বরণ মানে হচ্ছে করতে যাচ্ছেন, তখন হচ্ছে তিনি তার নিশ্চিত পরাজয় জেনে তিনি পালাতে চেয়েছিলেন এবং সেটি মুর্শিদাবাদ থেকে তিনি রাজমহলের নিকট থেকে কি হয়, ধৃত হয় বা তাকে হচ্ছে গ্রেফতার করা হয়। তাহলে নবাব সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদ থেকে কি করা হয়, মুর্শিদাবাদের যে রাজমহল আছে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। এবং এই পলাশীর যুদ্ধের প্রধান যিনি সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্লাইভ। আমি হচ্ছে এই সেশনের শুরুতেই কিন্তু এই বিষয়টি বলেছিলাম যে লর্ড ক্লাইভ ছিলেন ব্রিটিশদের প্রধান সেনাপতি এবং তিনি হচ্ছে এই ভারতীয় উপমহাদেশে তৎকালীন ব্রিটিশদের ভাইসরয়ও তিনি কিন্তু ছিলেন। তারপরে দেখেন এই পলাশীর যুদ্ধ, এই হচ্ছে এই জায়গাটা কোথায়, পলাশীর জায়গাটা কোথায়, এটা হচ্ছে ভাগীরথী নদীর তীর আম্রকানন। ঠিক আছে, আম্রকানন বলতে এখানে হচ্ছে আমবাগান ছিল আর কি। তো সেটি হচ্ছে ভাগীরথী নদী, হ্যাঁ ভাগরথী না, এটা হবে হচ্ছে ভাগীরথী নদীর আম্রকাননে তিনি হচ্ছে কি এই পলাশীর যুদ্ধটি সংঘটিত হয়। তো আমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে জানলাম। এবার আমরা হচ্ছে বক্সারের যুদ্ধ সম্পর্কে আমরা জানবো। এবার আমরা কি বিষয়ে জানবো, বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কি বক্সিং দেয় এরকম ভাবে না, দেখেন বক্সারের যুদ্ধ হয় হচ্ছে 1764 সালে, অর্থাৎ পলাশীর যুদ্ধের ঠিক পরে। ঠিক আছে, পলাশীর যুদ্ধের ঠিক পরে কি হয়, পলাশীর যুদ্ধের ঠিক পরে হচ্ছে বক্সারের যুদ্ধ হয়, সেটি হচ্ছে 1764 সালে। রবার্ট ক্লাইভ যখন মানে হচ্ছে পলাশীর যুদ্ধে জয় লাভ করলেন এবং সেটি হচ্ছে সেনাপতি বা সেনাপ্রধান মীর জাফরের কল্যাণে, তখন হচ্ছে কি করলেন, তখন হচ্ছে মীর জাফরকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমাকে হচ্ছে ক্ষমতা দিয়ে দেব। হ্যাঁ, আমরা ক্ষমতা নবাবের কাছ থেকে কেড়ে নেওয়ার পর তোমার হাতে এই রাজ্যভার দিয়ে দেওয়া হবে। কিন্তু সেটা রবার্ট ক্লাইভ করেননি। কেন করেননি, তখন বলেছিল যে তুমি যেহেতু নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলে, তোমার লোভ মোহ বা আত্মসংযমের অভাবের কারণে তুমি নবাবের সাথে বেইমানি করেছো। নবাবকে বিলিয়ে দিয়ে তুমি তোমার নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছো নবাবের সাথে বেইমানি করে। তুমি যে আমার সাথেও বেইমানি করবে না, এটি তো হতে পারে না, এটি খুবই স্বাভাবিক। হ্যাঁ, আমরা হচ্ছে অনেক সময় কি হয়, আমরা একজনের সাথে বেইমানি করে আর একজনকে কি করি, উপকৃত করি। কিন্তু যে অন্যজনের সাথে বেইমানি করে আপনার উপকার করতে পারে, একটা সময় গিয়ে আপনাকে আপনার অপকার করে সে আপনার সাথেও কি বেইমানি করতে পারে। তো এর জন্য রবার্ট ক্লাইভ কি করে নাই, রবার্ট ক্লাইভ মীর জাফরকে ক্ষমতা হস্তান্তর করে নাই। তখন কে ছিলেন, মীর কাসেম ছিলেন। কে ছিলেন, মীর কাসেম। ঠিক আছে, মীর কাসেম নবাব সিরাজউদ্দৌলার খুবই বিশ্বস্ত ছিলেন এবং পলাশীর যুদ্ধে তিনিও চেষ্টা করেছিলেন হচ্ছে নবাবের এই সিংহাসন বা রাজত্বটাকে কি করা, রক্ষা করা। কিন্তু তিনি আসলে ব্যর্থ হন এবং তিনি হচ্ছে সেই পলাশীর যুদ্ধে তিনি প্রাণে বেঁচে যান। এবং রবার্ট ক্লাইভ পলাশীর যুদ্ধে মীর কাসেমকে পর্যবেক্ষণ করে তাকে একটু মানে কি চৌকস মনে হয়েছে, যার জন্য তার কাছে রাষ্ট্রভার দিয়েছিলেন। এবং এই মীর কাসেম তিনি হচ্ছে যখন মানে রবার্ট ক্লাইভের কাছ থেকে যে ক্ষমতা পায় এবং ব্রিটিশদের কাছ থেকে যে ক্ষমতা পায়, সেটি তিনি যথাযথভাবে 1764 সালের আগ পর্যন্ত তিনি যথাযথভাবে পালন করছিলেন। কিন্তু এই বক্সারের যুদ্ধের যে কারণ, সেটি ছিল হচ্ছে যে মীর কাসেম ছিলেন স্বাধীন চেতা একজন মানুষ। তার দৃষ্টি ছিল খুবই মানে তীক্ষ্ণ, তিনি দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন। ঠিক আছে, সেই সঙ্গে তিনি স্বাধীন চেতা ছিলেন, অর্থাৎ তার রাজ্যের জন্য
যেটা ভালো তিনি সেটাই করতেন। এক্ষেত্রে তিনি ব্রিটিশদের কোনো যে হচ্ছে কি বলে ব্রিটিশদের কোনো আদেশ বা যেটা তার রাজ্যের মানুষের জন্য অকল্যাণকর সেটি তিনি করতেন না। অর্থাৎ তিনি স্বাধীন চেতা মনোভাব নিয়ে রাষ্ট্র পরিচালনা করছিলেন। এটি ব্রিটিশদের কাছে পছন্দ হয়নি। এটি কি হয়নি? ব্রিটিশদের কাছে হচ্ছে পছন্দ হয়নি। ব্রিটিশরা মীর কাসেমকে তাদের আজ্ঞাবাহী করতে চেয়েছিলেন, কিন্তু মীর কাসেম সেটি করেননি। আর এই ব্রিটিশদের আজ্ঞাবাহিতা না মানে হচ্ছে নেওয়ার ফলে বা তাদের কথা মতো না চলার কারণেই এই বক্সারের যুদ্ধটি সংগঠিত হয় 22শে অক্টোবর 1764 সালে। এবং এই বক্সারের যুদ্ধে হচ্ছে ইংরেজ সেনাপতি হেক্টর মুনরো তিনি হচ্ছে প্রধান সেনাপতি ছিলেন। এবং এই বক্সারের যুদ্ধে হচ্ছে কি হয়? বক্সারের যুদ্ধে হচ্ছে ব্রিটিশরাই এবং মীর কাসেম তিনি হচ্ছে 1777 সালে তিনি হচ্ছে মারা যান। ঠিক আছে। এবং এই বক্সারের যুদ্ধে কি হয়? বক্সারের যুদ্ধে হচ্ছে এখানেও ব্রিটিশদের কি হয়? জয় হয়, তারা হচ্ছে জয় লাভ করে। এবং আপনারা জানেন যে এই বক্সারের যুদ্ধেও যখন ব্রিটিশরা জয় লাভ করে, তারপরে 1947 সাল পর্যন্ত কিন্তু ব্রিটিশরা কি ছিল? এই ভারতীয় উপমহাদেশকে শাসন করেছেন। 1757 থেকে 1947 সাল, প্রায় 190 বছর, কিন্তু প্রায় 200 বছর, তবে 190 বছর তারা কিন্তু এই ভারতীয় উপমহাদেশকে শাসন করে গেছেন। তো আমরা বক্সারের যুদ্ধ সম্পর্কে জানলাম। এবার আমরা হচ্ছে আসবো ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে। ওয়াটারলু যুদ্ধটি আসলে কেন হয়? ওয়াটারলু যুদ্ধ হয় হচ্ছে, আপনারা একটি মানে হচ্ছে একটি উক্তি জানেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। সেই নেপোলিয়ন বোনাপার্ট যিনি ছিলেন ফ্রান্সের সেনাপতি, তাকে ঘিরেই কিন্তু এই ওয়াটারলু যুদ্ধ হয়। এবং এই ওয়াটারলু যুদ্ধে যেটি হয় সেটি হচ্ছে এখানে কিন্তু সেই ক্ষমতার যে তীব্র আকাঙ্ক্ষা সেটি কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের মধ্যেও কি হয়? আটকে যায়, তার মধ্যেও কি বিদ্যমান থাকে। এবং তিনি তার এই সাম্রাজ্যকে বাড়ানোর জন্য উঠে পড়ে লাগে। ফলে ইউরোপ জুড়ে তার এই হঠকারী সিদ্ধান্ত বা হঠকারিতার জন্য কিন্তু ইউরোপে একটি কি হয়? ইউরোপে একটি গোলযোগের সৃষ্টি হয় এবং ইউরোপের শান্তি শৃঙ্খলা মানে বিঘ্ন হয়। তখন কি করা হয়? তখন হচ্ছে এই 1814 সালে তাকে এলবা দ্বীপে হচ্ছে তাকে নির্বাসনে পাঠানো হয়, যে তোমার জন্য এই ইউরোপের শান্তি নষ্ট হচ্ছে, তোমার এই ক্ষমতার প্রতি মোহ বা তীব্র নেশা বা তীব্র আকাঙ্ক্ষা, এটির জন্য ইউরোপের শান্তি নষ্ট হতে পারে না। তোমাকে কি করলাম? এলবা দ্বীপে হচ্ছে নির্বাসন করলাম। এলবা দ্বীপে 1914 সালে তাকে হচ্ছে নির্বাসনে পাঠানোর পর তিনি 1814 সালে, তারপরে হচ্ছে 1815 সালে তিনি হচ্ছে কি করে? তিনি হচ্ছে ফ্রান্সের যে তখন শাসক ছিলেন তাকে ফাঁকি দিয়ে 1815 সালে তিনি আবার ফ্রান্সে ঢোকে এবং যেটিকে হচ্ছে 100 ডেজ একটা হচ্ছে তিনি হচ্ছে ওয়ার একটা নাম দেন। এবং তিনি হচ্ছে এই তার ক্ষমতার প্রতি যে তার তীব্র নেশা সেটি পুনরুদ্ধার করার জন্য 1815 সালে চুপে চুপে তিনি আবার ইউরোপে ঢোকে এবং একটি যুদ্ধ কি করে? শুরু করে। এবং এই যুদ্ধে হচ্ছে তিনি ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত বরণ করেন ডিউক অফ ওয়েলিংটনের কাছে। এবং এই ওয়াটারলু যুদ্ধে কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের হচ্ছে চূড়ান্ত পতন হয় এবং 1815 সালে তাকে কিন্তু আবার সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। এবং এখানে এই সেন্ট হেলেনা দ্বীপে প্রথমে হচ্ছে 1814 সালে তাকে এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। নির্বাসিত বলতে তাকে হচ্ছে দ্বীপান্তর করা হয়, অর্থাৎ একটা দ্বীপে রাখা হয় যেখানে কেউ থাকে না। ঠিক আছে, একদম জনশূন্য একটা জায়গায় একা একা বাস করতে হয়। তবে একজন বা দুইজন হচ্ছে কি দেওয়া হয়, মানে হচ্ছে সাহায্যকারী দেওয়া হয়, যারা হচ্ছে বিভিন্ন মানে হচ্ছে বেঁচে থাকার জন্য যে প্রয়োজনগুলো আছে সেইগুলোতে যেন সাহায্য করতে পারে, এমন এক দুজন মানুষ সাথে দেওয়া হয়। তো এই এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর তিনি 1815 সালে ছলে বলে কৌশলে ইউরোপে ফেরত আসে। কিন্তু
সেখানে ওই ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হয়ে তখন আবার তাকে 1815 সালে সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসিত করা হয় এবং এই সেন্ট হেলেনা দ্বীপ থেকে পরবর্তীতে তিনি আর বের হতে পারেননি এবং এখানে 1821 সালে এই নেপোলিয়ন বোনাপার্ট তিনি হচ্ছেন কি যায় মারা যায়। এই ওয়াটারলু জায়গাটা হচ্ছে বেলজিয়ামে অবস্থিত, ঠিক আছে, বেলজিয়ামের রাজধানী যে ব্রাসেলসে তার নিকটেই এই ওয়াটারলু জায়গাটি অবস্থিত। তো ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে আমরা খুবই প্রাথমিক এবং সাধারণ ধারণা আমরা পেলাম। এবার আমরা আসবো হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে। ক্রিমিয়ার যুদ্ধটা কি? ক্রিমিয়ার যুদ্ধটা ছিল হচ্ছে, এটাও মূলত হচ্ছে একটা হচ্ছে ধর্মযুদ্ধ ঠিক না, তবে ধর্মযুদ্ধের কাছাকাছি। সেটি হচ্ছে ওসমানীয় সাম্রাজ্যের সাথে হচ্ছে ফরাসিদের যে ফ্রান্সের একটি যুদ্ধ, এটি হচ্ছে সেই ক্রিমিয়ার যুদ্ধ। এবং এই ক্রিমিয়ার যুদ্ধে হচ্ছে ফ্রান্স তারা দাবি করে ফ্রান্স তা মূলত হচ্ছে রাশিয়ার সাথে হচ্ছে এই যুদ্ধটা হয় এবং হচ্ছে রাশিয়া দাবি করে যে তাদের হচ্ছে যারা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান যারা আছে, অর্থোডক্স খ্রিস্টান এটা আসলে কি, এরা খ্রিস্টানদের মধ্যে কিন্তু অনেক মানে হচ্ছে প্রকারভেদ আছে, হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তারপর হচ্ছে অর্থোডক্স, এরকম কি প্রকারভেদ কিন্তু আছে। তো এই অর্থোডক্স খ্রিস্টান যারা আছে তারা হচ্ছে খ্রিস্টানদের যে আদি ধর্ম সেটিকে বিশ্বাস করে, অর্থাৎ একদম প্রাচীন থেকে যেটা আসছে সনাতন, সেইটা হচ্ছে অর্থোডক্স তারা হচ্ছে বিশ্বাস করে। আর প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান যারা আছে তারা হচ্ছে আধুনিকতা বিশ্বাস করে, তারা হচ্ছে সেকুলারটাকে তারা হচ্ছে আঁকড়ে ধরছে। আর অর্থোডক্সটা হচ্ছে তাদের যে ধর্মের যে কাঠামো, ধর্মের যে মূল বাণী বা তারা হচ্ছে একদম প্রাচীন যে বিশ্বাস সেটি হচ্ছে তারা বিশ্বাস করেন। তো রাশিয়ানরা এই অর্থোডক্স খ্রিস্টান যারা আছে তাদের সুরক্ষার জন্য তাদেরকে কি করতে বলে, সুরক্ষা দিতে বলে এবং ওসমানীয় সাম্রাজ্যকে তারা মেনে নিতে অস্বীকৃতি জানায়। সেই সঙ্গে এই জেরুজালেমে রাশিয়া অর্থোডক্স খ্রিস্টানদের হচ্ছে তাদের উপাসনা করার জন্য জায়গা ছেড়ে দিতে বলে, তাদেরকে স্থান দিতে বলে। সেই সঙ্গে আরো যারা ইহুদি আছে তাদেরকেও কি করতে বলে, তাদেরকেও স্থান দিতে বলে। এই ওসমানীয় সাম্রাজ্যের পক্ষে ফ্রান্স এবং ইংল্যান্ড হচ্ছে ওসমানীয় সাম্রাজ্যের পক্ষে অবস্থান করে, পক্ষান্তরে রাশিয়া একটা পক্ষ হয়। তাহলে মিত্র শক্তি হচ্ছে ওসমানীয় সাম্রাজ্যের সঙ্গে ফ্রান্স এবং ইংল্যান্ড এবং অক্ষ শক্তি হচ্ছে রাশিয়া। একটা বিষয় মনে রাখবেন, সেই বিষয়টি কি, যে আইফেল টাওয়ার যেটা সেটা হচ্ছে আমেরিকা তারা হচ্ছে ফ্রান্সকে উপহার দিয়েছে, আর ফ্রান্স বিনিময়ে কি দিয়েছে, আমেরিকাকে কি দিয়েছে, স্ট্যাচু অফ লিবার্টি। ফ্রান্স, ইংল্যান্ড এবং আমেরিকা এরা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে তারা হচ্ছে অক্ষ শক্তি, মিত্র শক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে মিত্র শক্তি। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেহেতু এই ঘটনা ঘটেছে তখন থেকেই হচ্ছে কি ফ্রান্স, ইংল্যান্ড এবং আমেরিকা এদের মধ্যে একটি ভালো সম্পর্ক। রাশিয়ার বিপক্ষে যদি আপনার যেই হোক, মানে ইংল্যান্ড, ফ্রান্স এবং আমেরিকা এরা সব সময় এক থাকবে, ঠিক আছে। রাশিয়া যদি যখন হচ্ছে মুসলিমদের সাথে হচ্ছে বিধর্মীদের যুদ্ধ হয় বা বিধর্মীদের সংঘাত হয় তখন কিন্তু আপনার ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, এরা কিন্তু মুসলিমদের পক্ষে অবস্থান নেয় না। কিন্তু যখনই রাশিয়ার সাথে হচ্ছে ওসমানীয় সাম্রাজ্যের একটি সংঘাত বেঁধেছিল তখন কিন্তু ঠিকই তারা মুসলিমদের স্বার্থে এসেছিল বা মুসলিমদের পক্ষে অবস্থান করেছিল। কেন করেছিল? কারণ এইখানে মুসলিমদের বিপক্ষে আছে হচ্ছে রাশিয়া, আর রাশিয়ার সাথে এরা হচ্ছে মূলত কি করে না, এরা হচ্ছে কখনো জোট বাঁধে না বা এদেরকে সাপোর্টও করে না। তাহলে এই ওসমানীয় সাম্রাজ্যের সাথে তারা এই ইংল্যান্ড এবং ফ্রান্স যুক্ত হয়েছিল এই মুসলিমদের সাহায্য করার জন্য বা সহযোগিতা করার জন্য নয়, বরং রাশিয়া যেহেতু মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাশিয়াকে শায়েস্তা করার জন্য, তাদের ইগো স্যাটিসফাইড করার জন্য, ঠিক আছে।
তাহলে এই ক্রিমিয়ার যুদ্ধ হয় হচ্ছে অর্থোডক্স খ্রিস্টানদের হচ্ছে মানে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব করা হয় রাশিয়ার পক্ষ থেকে, এবং এই যুদ্ধে হচ্ছে ওসমানীয় সাম্রাজ্য জয়লাভ করে এবং রাশিয়া পরাজয় বরণ করে। এবং এই যুদ্ধের ভয়াবহতাও ছিল প্রবল এবং খুবই প্রকট। এবং এই যুদ্ধের সাথে একটি নাম আপনারা জানেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই ক্রিমিয়ার যুদ্ধে হচ্ছে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আপনারা কি হিসেবে জানেন? একজন সেবিকা হিসেবে জানেন, অর্থাৎ যুদ্ধে যারা হতাহত হয়েছে, ওন্ডেড পার্সন যারা আছে, তাদেরকে কি করে? তাদেরকে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সেবা শুশ্রূষা করে, ঠিক আছে? এবং এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কিন্তু একটি উপাধি বা পদবি আছে, সেটি হচ্ছে লেডি উইথ ল্যাম্প। লেডি উইথ ল্যাম্প বলা হয় কাকে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। তো আমরা ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে দেখলাম। এবার আমরা সর্বশেষ একটি যুদ্ধ সম্পর্কে জানবো, সেটি হচ্ছে আমেরিকার গৃহযুদ্ধ। এই আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বা মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। এখন এই আমেরিকার গৃহযুদ্ধটা কেন হয়? এই গৃহযুদ্ধটা হয় মূলত হচ্ছে দাস প্রথার জন্য। কি প্রথা? দাস প্রথা। দেখেন, এই যে পৃথিবীতে হচ্ছে যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী আছি, বা আপনার হচ্ছে পশ্চিমা মিডিয়া যেটা বলে সবসময় যে মুসলমানরা দাঙ্গাবাজ, বা এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে সবসময় রক্ত পিপাসু, এই যে কথাবার্তাগুলো বলে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু বিষয়টি এমন না, ঠিক আছে? মুসলিমদের মধ্যে কিন্তু একটা সময় মিশরে দাস প্রথা ছিল, তবে সেটা কিন্তু মুসলিমদের মধ্যে না, ঠিক আছে? তখন কি ফেরাউন যখন ছিল তখন সেই আমলে ছিল, যারা হচ্ছে অগ্নি উপাস্য আমনের হচ্ছে ইবাদত করত বা সেবা করত, হ্যাঁ, তারা হচ্ছে সূর্যের পূজা করত। তো দেখেন, মুসলিম সমাজ বা ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পর, বা মানে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হয়, তারপর মুসলমান সমাজে কিন্তু কোনো দাস প্রথা ছিল না। কিন্তু এই আমেরিকাতে দাস প্রথা ছিল, অর্থাৎ এইখানে হচ্ছে দাসদের সাথে অমানবিক আচার আচরণ করা হতো, এবং তাদেরকে কি করা হতো? তাদেরকে হচ্ছে খুবই নির্মম নিষ্ঠুর ভাবে তাদেরকে প্রহার করা হতো, এবং তাদেরকে কোনো প্রকার অধিকার দেওয়া হতো না। রাষ্ট্রের নাগরিক হিসেবে যে তাদের সুযোগ সুবিধা ছিল সেগুলো দেওয়া হতো না, তাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হতো না। এর জন্যই কিন্তু এই আমেরিকায় গৃহযুদ্ধ হয়। গৃহযুদ্ধ মানে কি? মানে নিজ দেশের ভেতরে যুদ্ধ। এবং সেই যুদ্ধ ছিল হচ্ছে বর্জুয়া বনাম হচ্ছে যে এই যে ধনিক শ্রেণী, বর্জুয়া বনাম হচ্ছে দাস যারা ছিল তাদের মধ্যে, অর্থাৎ সমাজের এলিট শ্রেণী যারা আছে এবং নিচু শ্রেণী যারা আছে বা নিচু জাত যারা আছে, তাদের মধ্যে কিন্তু এই গৃহযুদ্ধটা ছড়িয়ে পড়ে। এবং এই গৃহযুদ্ধ ছড়ার পরে তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন, এবং তিনি এই যুদ্ধ বন্ধের কি করে উদ্যোগ গ্রহণ করেন, এবং দাসদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। তাদের সাথে যে অমানবিক নির্যাতন বা নিপীড়ন চালানো হয়েছে সেটিকে কি করা হয়? সেটিকে বিলুপ্ত করা হয়, তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এবং এই যুদ্ধ শুরু হয় হচ্ছে 1861 সালে এবং শেষ হয় হচ্ছে 1865 সালে। এবং তারপর কি হয়? 1863 সাল যেটি আছে, এই 1863 সাল থেকে আমেরিকায় কি হয়? দাস প্রথা কিন্তু বিলুপ্ত হয়। তাহলে আমেরিকায় দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? 1863 সালে। এই আমেরিকার গৃহযুদ্ধের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে গেটিসবার্গ যুদ্ধ। সেটি হচ্ছে কি? গেটিসবার্গ যুদ্ধ। এবং এই দাস প্রথা বিলুপ্তির মাধ্যমেই আমেরিকার এই যে বিপ্লব বা এই যে দাস প্রথার বিলুপ্তির মাধ্যমে যে একটি মানে সম্ভাবনা তৈরি হয়, এই সম্ভাবনার থেকে কি মানে উৎসাহিত হয়ে কিন্তু এই 1200 মানে হচ্ছে 1500 হচ্ছে মানে হচ্ছে ম্যাগনা কার্টা যেটা হয়, ঠিক আছে? ম্যাগনা কার্টা এই আমেরিকার গৃহযুদ্ধের আগেই হয়, এটির হচ্ছে আগে হয় 1215 সালে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক। সেখানে হচ্ছে কি হয়? সেখানে হচ্ছে
এই বর্জুয়া শ্রেণীদের যে নিপীড়ন সেটাকে সেখানে অস্বীকার করা হয় এবং দেশের সকল নাগরিকের অধিকারকে স্বীকার করা হয়। এবং সেই ম্যাগনা কার্টার যে সেই গণজাগরণ, সেটি থেকে কিন্তু এই আমেরিকার যে গৃহযুদ্ধ সেখান থেকে উৎসাহিত হয়ে এবং আমেরিকাতে 1863 সালে সেই দাস প্রথা বিলুপ্ত হয়। তো আমেরিকার গৃহযুদ্ধ সম্পর্কে আমরা কিন্তু এই বিষয়টি কেন হয়েছিল এবং কারা জয়লাভ করেছিল সে বিষয়টি জানলাম। এরই মাধ্যমে আজকে হচ্ছে আমরা আমাদের যে নির্ধারিত যে বিশ্বের ইতিহাসের স্মরণীয় যুদ্ধসমূহ, সেই স্মরণীয় যুদ্ধসমূহের যে প্রথম সেশনটি বা প্রথম ক্লাসটি সেটি কিন্তু আমরা আজকে সমাপ্ত করলাম এবং আশা করি যে আপনারা কিঞ্চিত হলেও এখান থেকে উপকৃত হয়েছেন। এবং একটি বিষয় যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, যদি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রশ্ন বেশি আসে, তারপরেও তরাইনের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন হর হামেশা আসতেছে এবং ভবিষ্যতেও কিন্তু আসবে। তো আপনারা আমাদের যে শীট আছে সেখানে আমরা হচ্ছে বিস্তারিত আমরা আলোচনা করে থাকি, সেখানে দিয়েছি। পাশাপাশি আপনাদের কাছে যে যে বই ফলো করেন বিস্তারিত আপনারা ডিটেলসে তথ্য আপনারা হচ্ছে জেনে নেবেন। আর হচ্ছে একটা ক্লাস আসলে 1 ঘন্টা বেশি কন্টিনিউ করলে মনোযোগ থাকে না, যার কারণে সব বিষয়ই আসলে একটা ক্লাসে কাভার করাও যায় না। অনেক কিছু হচ্ছে স্কিপ হয়ে যায়, এটা নিজের মনের অজান্তেই হয়ে যায়। তো আপনারা এই বিষয়গুলো কি করবেন, আপনারা নিজেরা বাড়িতে নিজেরা কি করবেন, পড়বেন এবং নিজেদেরকে ঝালিয়ে নেবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। তবে যাবার আগে কথা একটাই, সেটি হচ্ছে যে রূপান্তর আপনাদের সাথে আছে, সবসময় আছে এবং আগামীতেও থাকবে। আপনারা রূপান্তরের সাথে থাকেন, আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব। শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার এবং আপনারা হচ্ছে আমাদের পাশে থেকে জাস্ট আপনাদের উৎসাহ দরকার আর কি। এই উৎসাহ পেলে আমরা আপনাদের সাথে নিয়ে আশা করি বিজয়ের মঞ্চে আমরা একসাথে হাসতে পারবো। আর সর্বশেষ আমাদের ফেসবুক পেজ রয়েছে রূপান্তরে, সেটি আপনারা ফলো করবেন অবশ্যই। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বিসিএস রূপান্তর, সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।